জানুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কম্পিউটারে একটু ডিস্টার্ব করাতে আমাদের স্ক্রিনটা একটু ছোট দেখাবে। সরি, আমি দেখি চেষ্টা করে এটাকে বড় করা যায় কিনা। ওকে, আমরা শুরু করতে পেরেছি, সমস্যা নেই। আমরা গতদিনে যে পড়া পড়েছিলাম অ্যাডাপ্টেশনের শেষ অংশে পড়েছিলাম মেটাপ্লাসিয়া। সেখান থেকে আজকে আবার শুরু করব। অ্যাডাপ্টেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেটাপ্লাসিয়া, কারণ অনেক ধরনের ম্যালিগন্যান্ট টিউমারের সাথে মেটাপ্লাসিয়া জড়িত। সেই জন্য আমরা আবার মেটাপ্লাসিয়াটা একটু ঝালাই করে নিব। মেটাপ্লাসিয়া কী জিনিস? রিভার্সিবল চেঞ্জ, যেখানে একটা অ্যাডাল্ট সেল টাইপ অন্য আরেকটা অ্যাডাল্ট সেল টাইপে, ডিফারেন্সিয়েটেড সেল টাইপে পরিণত হয়। যেমন ইপিথেলিয়াল থেকে মেজেনকাইমালে হতে পারে, ইপিথেলিয়াল থেকে অন্য একটা ইপিথেলিয়ালেও হতে পারে। তাহলে টাইপগুলো জানি, ইপিথেলিয়াল এবং কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। ইপিথেলিয়ালের মধ্যে আবার স্কোমাস মেটাপ্লাসিয়া হতে পারে, কলামনার মেটাপ্লাসিয়া হতে পারে। আর কানেকটিভ টিস্যুর মধ্যে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। ওকে, এখন আসি আমরা ইপিথেলিয়াল মেটাপ্লাসিয়া। ইপিথেলিয়াল মেটাপ্লাসিয়ার মধ্যে যদি আমরা স্কোমাস মেটাপ্লাসিয়া, মানে অন্য একটা ইপিথেলিয়াল টিস্যু থেকে স্কোমাস হবে। সাধারণত কলামনার থেকেই স্কোমাস হয়। কোথায় কোথায় এটা হতে পারে? রেসপিরেটরি ট্র্যাক্টে। রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমরা জানি লাংয়ের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। সেখান থেকে যদি ক্রনিক ইরিটেশন স্মোকিং এর ফলে হয়, তাহলে সেখানে স্কোমাস মেটাপ্লাসিয়া হতে পারে। এছাড়া হতে পারে কোথায়? গল ব্লাডারে। গল ব্লাডারের মধ্যে কলামনার লাইনিং থাকে, সেটা ক্রনিক ইনফ্লামেশনের কারণে সেখানে, অথবা স্টোনের কারণে সেখানে স্কোমাস মেটাপ্লাসিয়া হতে পারে। স্টোন যেখানে আমাদের বডিতে থাকুক, সেখানে যেই লাইনিংয়েই থাকুক, পরবর্তীতে স্কোমাস মেটাপ্লাসিয়া হতে পারে। যেমন ইউরিনারি ট্র্যাক্টে হতে পারে, আবার আমাদের স্যালাইভারি ডাক্টে হতে পারে, প্যানক্রিয়াটিক ডাক্টে হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেটাপ্লাসিয়া হচ্ছে সার্ভিক্সের মধ্যে মেটাপ্লাসিয়া, ইউটেরাসের সার্ভিক্সের, যেখানে একটো সার্ভিক্স এবং এন্ডো সার্ভিক্সের জাংশন থাকে। এইখানে সবসময় একটা ক্রনিক ইনফ্লামেশন, আমরা যখন বায়োপসি পাই সবসময় একটা ক্রনিক ইনফ্লামেশন পাই, ক্রনিক সার্ভিসাইটিস থাকেই। তো এইখানে দেখা যাচ্ছে যে স্কোয়ামাস এবং কলামনারের যে জাংশনটা, একটো আর এন্ডোর যে জাংশন, সেইখানে কলামনারটা স্কোয়ামাস হয়ে যায়, মানে বাইরের দিকে স্কোয়ামাসটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে। এটার নামই হচ্ছে সার্ভিক্সের স্কোমাস মেটাপ্লাসিয়া। কী কারণে হয় এটা আমি গতদিন কুইজে বলেছিলাম, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মধ্যে আবার দুই ধরনের স্ট্রেইন আছে। একটা হচ্ছে খারাপ, যেটা সেটা হচ্ছে 16-18, আর যেটা কিছুটা আছে ভালো, সেটা হচ্ছে 6-11। 6-11 কী করে? পরবর্তীতে স্কোমাস মেটাপ্লাসিয়া থেকে পরবর্তীতে সে প্যাপিলোমা করতে পারে। আর ওইদিকে 16-18 যেটা, সেটা ভাইরুলেন্ট বেশি, মোর ভাইরুলেন্ট, সেটা থেকে পরবর্তীতে সার্ভাইকাল ইন্ট্রাইপিথেলিয়াল নিউপ্লাসিয়া, সেটা আপনারা নিউপ্লাসিয়া চ্যাপ্টারে গিয়ে পড়বেন। পরবর্তীতে সেখান থেকে সার্ভাইকাল স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। ওকে, এরপরে আসি আমার প্রোস্টেটে আমরা জানি হাইপারপ্লাসিয়া, নোডুলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট, কিন্তু এটা দীর্ঘদিন থাকলে সেই হাইপারপ্লাসিয়ার মাঝখানে আবার স্কোমাস মেটাপ্লাসিয়াও আমরা মাঝে মাঝে পাই। এছাড়া ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে যদি ছোটোবেলায় হয় বা যে কোনো বয়সে হতে পারে, সেখানে যদি কর্নিয়াতে হয়, তারপর রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে হয়, কনজাংটিভাতে হয়, কর্নিয়া না, কনজাংটিভাতে হয়, ইউরিনারি ট্র্যাক্টে হয়, সেখানে স্কোমাস মেটাপ্লাসিয়া ডেভেলপ করতে পারে। তাহলে আমরা ছবির মধ্যে দেখি কোথায় কোথায় হয় স্কোমাস মেটাপ্লাসিয়া। এখন এই যে দেখেন, এখানে একটা সুন্দর দেখা যাচ্ছে, এই যে সার্ভিক্সেস স্কোয়ামো কলামনার জাংশন, এই পাশে স্কোয়ামাস, এই পাশে হচ্ছে কলামনার, এই যে জাংশন, সেইখানে দেখেন স্কোয়ামাসটা কলামনারের এই যে নিচে এখানে এখনও গ্ল্যান্ড দেখা যাচ্ছে, এর মিনিং হচ্ছে এই অংশটা ছিল, এন্ডো সার্ভিক্স ছিল, কিন্তু স্কোয়ামাসটা ভিতর দিকে ঢুকে গেছে। এর মানে হচ্ছে এখানে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়েছে।
এই লাইনিংটা আসলে এরকম গ্ল্যান্ডের লাইনিং হওয়ার কথা ছিল, কিন্তু এটা স্কোয়ামাস হয়ে গেছে। স্কোয়ামাস সেল আমরা চিনব কীভাবে? এটা আমি আপনারা হিস্টোলজিতে পড়ে আসছেন। স্কোয়ামাস মানে হচ্ছে আইস আকার, আর কলামনার তো আমরা দেখতেই পাচ্ছি দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় লম্বা লম্বা সেল, নিউক্লিয়াসটা সেন্ট্রালি থাকবে। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা যে কলামনার মেটাপ্লাসিয়া। কলামনার মেটাপ্লাসিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় হয়, সেটা হচ্ছে ব্যারেটস ইসোফেগাস। এটা কি জিনিস? এটা হচ্ছে ইসোফেগাসের এবং স্টমাকের যে জাংশন, সেই জায়গাটায় হয়। আমাদের শরীরে যত এরকম জাংশন আছে, মানে আমরা যখন ডেভেলপমেন্টাল যে জাংশনগুলো, একটা আমরা ডেভেলপমেন্টালি ফিটাসের মধ্যে যে গাটের যেমন মিড গাট, হাইন্ড গাট, ফোর গাট, এই যে জাংশনগুলো, ফোর গাটের সাথে মিড গাটের সাথে হাইন্ড গাটের জাংশন, এরকম শরীরে যতগুলা জাংশন আছে সবগুলা জাংশন কিন্তু ক্যান্সারের একটা বড় জায়গা। যেমন হাইন্ড গাটের সাথে আবার স্কিনের যে জাংশন, সেটা হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানাল, এই দুইটার যে জাংশন, সেখানে কিন্তু খুব কমনলি ক্যান্সার হয়। সেরকম একটা জায়গা হচ্ছে স্কোয়ামো কলামনার জাংশন অফ ইসোফেগাস অ্যান্ড স্টমাক। ইসোফেগাসের লাইনিং হচ্ছে এই কলামনার, আর স্কোয়ামাস, আর ওইদিকে স্টমাকের লাইনিং হচ্ছে কলামনার। এখন হয় কি, যদি কারো ব্যারেটস ইসোফেগাস কেন হয়, সেটা হচ্ছে GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। অনেকের গলা জ্বলে, মানে হচ্ছে এই যে স্টমাক এবং ইসোফেগাসের যে জাংশন, সেখানে একটা গার্ড থাকার কথা। স্টমাকের মধ্যে যখন অ্যাসিড সিক্রেশন হয়, সেটা ইসোফেগাসে আসার কথা না, কিন্তু ওই গার্ডটা যদি দুর্বল থাকে, ওই স্পিংটারটা, তখন স্টমাক থেকে অ্যাসিড ইসোফেগাসের দিকে আসতে থাকে। তখন ইসোফেগাসের যে স্কোয়ামাস সেল, সেটা কিন্তু অ্যাসিডের মধ্যে ডাইজেশন হয়ে যায়। তখন এই সেলগুলা বাঁচার জন্য সে কী করে? মেটাপ্লাসিয়া করে সে কলামনার হয়ে যায়। কিন্তু এই কলামনার হয়ে যায় কিন্তু ভালো হইল না, সে বেঁচে থাকবে, কিন্তু পরবর্তীতে এই যে ব্যারেটস ইসোফেগাস বলছি, সেই কলামনার থেকে পরবর্তীতে ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে। এছাড়া আর কোথায় কোথায় হয়? স্টমাকের মধ্যে হইতে পারে মেটাপ্লাসিয়া, ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া। ইন্টেস্টাইনালের যে লাইনিং, সেখানে গবলেট সেল থাকে, স্টমাকে কিন্তু গবলেট সেল থাকবে না। তখন আমরা ক্রনিক যদি ইনফ্লামেশন হয় স্টমাকে, ক্রনিক গ্যাস্ট্রাইটিস, সেখানে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া পাবো, মানে ওখানে গবলেট সেল আসবে। সার্ভাইক্যাল ইরোশন, সার্ভিক্সের মধ্যে আমরা জানি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়, কিন্তু ইরোশনের মধ্যে সেখানে সার্ভিক্সের যে স্কোয়ামাস সেল, সেইটা কলামনার রূপান্তরিত হতে পারে। ক্রনিক ব্রঙ্কাইটিস আমরা জানি একটা খুব খারাপ রোগ। দীর্ঘদিন যাবৎ সর্দি কাশি থাকে, তাদের খালি সর্দি বের হয়, প্রোডাক্টিভ স্পুটাম রিলিজ হয়। স্পুটামটা কোথা থেকে আসে? আসলে আমাদের শরীরে স্পুটামটা তৈরি করে হচ্ছে সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম। সেই সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়ামের যদি মিউকাস সিক্রেটিং সেল দ্বারা রিপ্লেস হয়ে যায়, যেটা সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়ামের মাঝে মাঝে একটা দুইটা করে, অনেক দূরে দূরে একটা করে থাকার কথা, যেটা থেকে মিউকাসটা আমাদের সিক্রেশন হয়, কিন্তু সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াল সেল মিউকাস সিক্রেটিং সেল দ্বারা রিপ্লেস হয়ে গেল, তখন কী হবে? বেশি বেশি সিক্রেশন হবে। এই কারণেই ক্রনিক ব্রঙ্কাইটিসের রোগীদের দেখা যায় যে সবসময় প্রোডাক্টিভ কাফ, সবসময় সিক্রেশন থাকে। তাহলে এইগুলা একটু সংক্ষেপে এক্সাম্পল অফ মেটাপ্লাসিয়া, এটা আপনাদের রিটেন পরীক্ষায় কমনলি আসে, সব সময় আসে। এপিথেলিয়াল মেটাপ্লাসিয়াকে কেন ডাবল এজ থ্রোট বলা হয়? আগেই আমরা আলোচনা করেছি যে এটার ভালো ইফেক্টও আছে, আবার খারাপ ইফেক্টও আছে। ভালো ইফেক্ট হচ্ছে সে সেলটাকে বাঁচতে দেয়, বেঁচে থাকতে পারে। আর খারাপ ইফেক্ট হচ্ছে এই যে সেলটা যে চেঞ্জ হলো, সেই চেঞ্জ থেকে পরবর্তীতে ম্যালিগন্যান্ট টিউমার ডেভেলপ করতে পারে। আবার অন্য খারাপ জিনিসও হতে পারে, যেমন আমাদের এই আপনার লাংয়ের মধ্যে যে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়, লাংয়ের যে লাইনিং ইপিথেলিয়াম ছিল সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম, ক্রনিক ইরিটেশনের কারণে সেটা স্কোয়ামাস হয়ে গেল। সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়ামের মধ্যে তো সিলিয়া আছে, সে তো সিক্রেশন করতে পারে। সে কি করবে? যদি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, তাহলে সেটাকে এন্ট্রাপ্ট করবে, সে সিলিয়ারি অ্যাকশন দ্বারা সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন
স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে গেল, তখন কিন্তু সেখানে আর ওই ব্যাকটেরিয়া মারা যাবে না বা ব্যাকটেরিয়াটা এন্ট্রাপ হবে না, সে একটা ব্যাকটেরিয়ার তার উপর একটা ব্যাকটেরিয়ার লেয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো পরবর্তীতে আবার সেখান থেকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনও হতে পারে, সেই জন্য এটাকে বলতেছে ডাবল টু এজ সোর্স, দুই ধরনের ক্ষতি করতেছে সে। মেটাপ্লাসিয়া ক্লিনিক্যাল সিগনিফিকেন্স ম্যালিগন্যান্সি আমরা জানি। তাহলে আমরা গতদিনই বলেছিলাম যে মেটাপ্লাসিয়া যে সেলটা হবে স্কোয়ামাস সেল কিন্তু কলামনার বা কলামনার সেল কিন্তু স্কোয়ামাস সেল হয় না, আসলে হয় কি স্কোয়ামাস সেলের নিচে যে মেসেনকাইমাল সেল আছে যেটাকে আমরা স্টেম সেল বলি, আনডিফারেন্সিয়েটেড সেল, সেই স্টেম সেল থেকে পরিবর্তিত হয়ে সে স্কোয়ামাস থেকে স্টেম সেল আমরা জানি স্টেম সেলের যে কোনো লিনিয়েজে ডিফারেন্সিয়েশন করতে পারে, ফলে যখন প্রোগ্রামিং চেঞ্জ হয়ে যায় তখন সে আবার সমস্যা দেখা দিল আমাদের, সরি একটু কম্পিউটারে ডিস্টার্ব। যেটা বলছিলাম যে আনডিফারেন্সিয়েটেড স্টেম সেলটা প্রোগ্রামিং চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সে কি হবে, সে কিন্তু স্কোয়ামাস থেকে কলামনার, কলামনার থেকে স্কোয়ামাস হয়ে যেতে পারে, যেটা আমরা গত দিনের প্রথম যে লেকচারটা বলেছিলাম যে আমাদের শরীরে ডিএনএ একই সেম, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বডিতে প্রতিটা কোষের যে ক্রোমোজোম ডিএনএ একই সমান, একই থাকার পরেও এক একটা কোষ এক এক রকম ফাংশন করে। কেন? কারণ হচ্ছে ডিএনএর মধ্যে ডিএনএর ফাংশনকে করতে দেয় না, কিছু কিছু জিনিস আছে সেইগুলোকে বলতেছে ইপিজেনেটিক্স। তাহলে ইপিজেনেটিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে বা রিপ্রোগ্রামিংয়ের মাধ্যমে স্টেম সেল কিন্তু একটা থেকে অন্য সেল তৈরি হতে পারে। কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করবে এই সব স্টেম সেলের ডিফারেন্সিয়েশন? সেই ফ্যাক্টরগুলো হচ্ছে সাইটোকাইন, গ্রোথ ফ্যাক্টর, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থেকে যদি কোনো কম্পোনেন্ট তৈরি হয় সেই কম্পোনেন্টগুলোও এই যে ওই স্টেম সেলটাকে কোন লিনিয়েজের দিকে সে ডিফারেন্সিয়েটেড হবে সেটা দিক নির্দেশনা দিবে। আর এই সব কিছুই কী করবে, এক্সপ্রেশন, জিনের এক্সপ্রেশনকে চেঞ্জ করে দিবে। জিন যদি এক্সপ্রেস হইতে পারে তাহলে এক লাইনে যাবে, আবার যদি এক্সপ্রেস না হইতে পারে তাহলে অন্য লাইনে সে ডিফারেন্সিয়েটেড হবে। আচ্ছা, এখন আমরা আসি অ্যাডাপটিভ চেঞ্জের ফলে ইফেক্ট কী। এইটা হচ্ছে রিভার্সিবল। যদি যে অ্যাডাপ্টেশন যে স্টিমুলাইয়ের কারণে হচ্ছে সেই স্টিমুলাইটাকে যদি সরিয়ে নেওয়া যায় তাহলে সে রিভার্সিবল হতে পারে। যেমন আপনার যদি কেউ সিগারেট স্মোকিং বন্ধ করে দেয় তাহলে হয়তো বা স্কোয়ামাস সেল আবার কলামনারে রূপান্তরিত হতে পারে। হাইপারপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়া এরা হচ্ছে নিউপ্লাস্টিক প্রলিফারেশনের একটা ফার্টাইল সয়েল, কিন্তু হাইপারট্রফি এবং অ্যাট্রফি কখনোই নিউপ্লাস্টিক না। আবারও অ্যাডাপ্টেশনের টাইপগুলো লেখা হয়েছে। এখন আমরা আসি, যদি অ্যাডাপ্টেশনের যে লিমিট, ইনজুরিয়াস এজেন্টের যে লিমিট সেটা যদি এক্সিড করে যায় তখন কি হবে, অথবা যদি সেল সরাসরি কোনো সিভিয়ার ইনজুরিয়াস এজেন্টের মুখোমুখি হয়, অথবা সেলের পূর্ব থেকেই কিছু এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যেগুলো দরকার বেঁচে থাকার জন্য সেগুলো ডিপ্রাইভেশন ঘটে, অথবা এমন কোনো মিউটেশন ঘটে সেলের মধ্যে যেটা সেলের লঞ্জিভিটিকে কমিয়ে দিবে, তাহলে পরবর্তীতে একটা সিকোয়েন্স অফ ইভেন্টস ঘটে। সেই পুরো সিকোয়েন্সটাকে আমরা একসাথে বলি সেল ইনজুরি। সেল ইনজুরি কী রকম হতে পারে? কিছু আছে রিভার্সিবল, মানে রিভার্স করে আবার বেঁচে যেতে পারে, আর কিছু ইরিভার্সিবল, একবার যদি ওই চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আর সেই সেল আর ব্যাক করবে না। এখন কখন আমরা ইরিভার্সিবল বলবো? যখন সেলের মাইটোকন্ড্রিয়াতে যদি চেঞ্জ হয়ে যায়, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন যদি ড্যামেজ হয় এবং লাইসোজোমাল এনজাইম যদি রিলিজ হয়ে যায় তাহলে ওই সেল আর কিন্তু রিভার্স করবে না। ওকে, এখন আসি তাহলে রিভার্সিবল সেল ইনজুরি কী কী আছে? সেলুলার সুয়েলিং, ফ্যাটি চেঞ্জ। ফ্যাটি চেঞ্জ কোথায় হয়? লিভারে হয়। ওকে, আর ইরিভার্সিবল সেল ইনজুরি হচ্ছে
নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস। আপনাদের নতুন বইয়ে আরও 3টা টাইপ আছে, সেটাও আপনারা জেনে নেবেন। কি কারণে সেলের ইনজুরি ঘটবে? সেলের ইনজুরি, সেল ইনজুরি কজগুলোর মধ্যে 1 নাম্বারই হচ্ছে আসলটা, অক্সিজেন ডিপ্রাইভেশন এবং ইস্কেমিয়া। অক্সিজেন ডিপ্রাইভেশন মানে কি? মানে অক্সিজেনের অভাব। আর ইস্কেমিয়া মানে অক্সিজেন এবং নিউট্রিশন দুইটারই অভাব। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে যে কোনটা বেশি খারাপ, অক্সিজেন ডিপ্রাইভেশন খারাপ না ইস্কেমিয়া খারাপ? অবশ্যই ইস্কেমিয়া, কারণ সেখানে অক্সিজেনের ডিপ্রাইভেশন ঘটছে, আবার নিউট্রিশনের ডিপ্রাইভেশন ঘটছে। অতএব অবশ্যই ইস্কেমিয়া বেশি খারাপ, বেশি ইনজুরিয়াস। তারপরে আসেন ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, ইনফেকশাস এজেন্ট, ইমিউনোলজিক এজেন্ট, জেনেটিক এজেন্ট এবং নিউট্রিশনাল ইমব্যালেন্স। অক্সিজেনের যে ডিপ্রাইভেশন, এইটা ফলে দুইটা ঘটনা, হাইপোক্সিয়া, ইস্কেমিয়া। হাইপোক্সিয়া মানে অক্সিজেনের ডিপ্রাইভেশন কীভাবে হইতে পারে আপনারা ফার্স্ট ইয়ারে পড়ে আসছেন। হাইপোক্সিয়া 4 ধরনের আছে, তাই না? হাইপোক্সিয়া মানে এনভায়রনমেন্টে অক্সিজেন কম। তারপর অ্যানিমিক হাইপোক্সিয়া, স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া আর হিস্টোটক্সিক। অ্যানিমিক মানে যদি অক্সিজেন ক্যারিং যে হিমোগ্লোবিন সেটার অভাব হয়। স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া মানে অক্সিজেন আছে কিন্তু ব্লাড প্রবাহিত হতে পারতেছে না, যেমন আপনার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর ঘটবে। আর হচ্ছে হিস্টোটক্সিক, অক্সিজেনও আছে, ব্লাডও প্রবাহিত হচ্ছে, কিন্তু টিস্যু মধ্যে এমন একটা বিষ ঢুকে গেছে যে সেই অক্সিজেনকে গ্রহণ করতে পারতেছে না। ঠিক আছে, হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। ইস্কেমিয়া মানে লস অফ ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে একই সাথে অক্সিজেনও ডিপ্রাইভেশন হবে, আবার একই সাথে নিউট্রিশনেরও ডিপ্রাইভেশন ঘটবে। এই যে প্রশ্ন হচ্ছে মোর ইনজুরিয়াস অবশ্যই ইস্কেমিয়া। এখন আসেন ফিজিক্যাল এজেন্ট। ফিজিক্যাল এজেন্টের মধ্যে এক্সট্রিম অফ হিট, কোল্ড, রেডিয়েশন, অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি বেশি হয়, ইলেকট্রিক শক, ঠিক আছে, এগুলো। আর কেমিক্যাল এজেন্টের মধ্যে যে কোনো কেমিক্যালই কিন্তু ক্ষতিকর, যেমন ইভেন অক্সিজেনও যদি আমাদের শরীরে, অক্সিজেন আমাদের এত দরকার, অক্সিজেনও যদি আমাদের শরীরে পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেটা পয়জনাস। আর কিছু আছে সায়ানাইড, মার্কুরিক সল্ট, তারপর পলিউট্যান্ট আছে, ইনসেকটিসাইড, তারপর হার্বিসাইড, এগুলো হচ্ছে কেমিক্যাল এজেন্ট যেগুলো সেল ডেথ ঘটায়। ইনফেকশাস এজেন্ট আমরা জানি ভাইরাস, রিকেটসি, এগুলো আবার ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারে, ক্রনিক ইনফ্লামেশন চ্যাপ্টারে আবার পড়ানো হবে। ক্ল্যামাইডিয়া, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্রোটোজোয়া, প্যারাসাইট, হায়ার প্যারাসাইট, আপনারা মাইক্রোবায়োলজিতে এগুলো পড়বেন। ইমিউনোলজিক্যাল রিয়াকশন কী আছে আমরা জানি, একটা শরীরের মধ্যে অ্যান্টিজেন ঢুকলে সে তার বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিজেন যখন ঢুকে এবং তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশনের মধ্যে এখানে সেল ডেথ ঘটতে পারে। আবার এই অ্যান্টিবডি রিয়াকশন করে একটা কমপ্লেক্স তৈরি করে। ওই কমপ্লেক্স তৈরি করলে ওই কমপ্লেক্সটা শরীরে যেখানে গিয়ে জমবে সেটাই একটা ফরেন বডি হবে, সেখানে আবার ইনফ্লামেশন হয়ে সেখানে কিন্তু সেল ডেথ ঘটবে। তাহলে দুইভাবেই আমাদের ইমিউনোলজিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেল ডেথ ঘটছে। তারপরে আসি আমরা জেনেটিক প্রোগ্রামিং। জেনেটিক ইভেন একটা যদি মিউটেশন, সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড রেসিডিউ যদি সাবস্টিটিউশন হয়, যেমন হিমোগ্লোবিন এফ, সেটা সিকেল সেল অ্যানিমিয়া, আপনারা হিমাটোলজিতে গিয়ে পাবেন। সিকেল সেল অ্যানিমিয়াতে একটা মাত্র অ্যামিনো অ্যাসিডের যে একটা মাত্র সাবস্টিটিউট, একটা জায়গায় আরেকটা চেঞ্জ হয়ে যায়, সেটার কারণেই কিন্তু আমাদের ওই যে আরবিসি, রেড ব্লাড সেলের আয়ু গ্রেটলি ডিক্রিজড হয়ে যায়। 120 দিনের জায়গায় সে 30 দিনের মধ্যেই মারা যায়। এছাড়া আর যদি বড় ধরনের ম্যালফরমেশন হয়, যেমন ডাউন সিনড্রোম, সেখানেও কিন্তু ওই মানুষটাই পুরোটা বাঁচতে পারে না। তারপর নিউট্রিশনাল ইমব্যালেন্সের মধ্যে আমরা জানি প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। এছাড়া ইন্ডিভিজুয়াল কোনো প্রোটিন অথবা লিপিড এটা যদি এক্সেস হয় সেক্ষেত্রেও সেটা ডেঞ্জারাস, সেটা যদি ডিক্রিজ হয় সেটাও ডেঞ্জারাস। আচ্ছা, আমরা তাহলে আজকে এই পর্যন্তই পড়ি। আগামী দিন আমরা কিভাবে ইস্কেমিয়া থেকে সেলের ইনজুরি হয়, মেকানিজম, বায়োকেমিক্যাল মেকানিজম আছে, আমরা পড়ব। ওকে, গুড আফটারনুন।